গণেশবাবু স্টেশনে ঢুকতেই গিরিধারীর সঙ্গে দেখা। মাস্টারবাবু, দুজন লোক আপনাকে খুঁজছে। আমাকে? গণেশবাবু ভ্রু কোঁচকালেন। কারারে? তা তো জানি না, দুজন ভদ্রলোক। ভদ্রলোক? সে কি, কোথায়? ওয়েটিং রুমে বসে আছে, ডাউন গাড়ি থেকে নেমেছে। গণেশবাবু দাঁড়িয়ে পড়লেন। মনটা চিন্তায় ভরে উঠেছে মুহূর্তে। এই অজগর জঙ্গলে কারা তাঁকে খুঁজতে এলো? এমন আত্মীয়ই বা তাঁর কে আছে? কলকাতা থেকে আত্মীয় স্বজন যদি কেউ খুঁজতে এসে থাকে, তারাই বা চিঠিপত্র না দিয়ে এমন করে চলে আসবে কেন? আর যদি বা এসেও থাকে, তাহলে সোজা তার কোয়ার্টারেই তো চলে যেতে পারে। এখানে বসে থাকবে কোন দুঃখে? 7-5 ভেবে গণেশবাবু ওয়েটিং রুমে ঢুকলেন। নামেই ওয়েটিং রুম। একটা পুরনো ওভাল শেপ কাঠের টেবিল, তার ওপরে 1/2 ইঞ্চি ধুলো জমে আছে। একটা ডেক চেয়ার আছে, বছর 30 আগেকার। তার বেতের ছাউনি 12 আনার মতো খসে পড়ে গেছে। আর একটা বেঞ্চি আছে এক পাশে, দরকার হলে সেখানে পড়ে পড়ে গিরিধারী নাক ডাকাই। দুটি যুবক সেখানে বসে সিগারেট টানছিল। গণেশবাবু ঘরে ঢুকতেই তারা উঠে দাঁড়ালো, তারপর নমস্কার করল। গণেশবাবুও প্রতি নমস্কার জানালেন। একজন সাহেবী পোশাক পরা, চোখে সোনার চশমা, বেশ প্রিয়দর্শন চেহারা, চোখে তীক্ষ্ণধার বুদ্ধির আলো। সেই আলাপ আরম্ভ করল। আপনি গণেশবাবু? গণেশবাবু সবিনয়ে বললেন, আগে হ্যাঁ। এখানকার স্টেশনের ইনচার্জ বুঝি? আগে হ্যাঁ। আপনারা? বলছি। সাহেবী পোশাক পরা যুবকটি বলল, বসুন না, সিগারেট নিন, আপনার সঙ্গে একটু জরুরি ব্যাপার আছে। জরুরি ব্যাপার? গণেশবাবুর বুকটা ধড়াস ধড়াস করতে লাগল। এরা কারা? এই রকম একটা জংলি স্টেশনে দুটি বিশিষ্ট লোকের হঠাৎ আসবার হেতুই বা কি? কেমন যেন সন্দেহে গণেশবাবুর মাথাটা ঘুরতে লাগল। গণেশবাবু বেঞ্চিটার ওপরে বসলেন, দ্বিধাভরে একটা সিগারেট নিয়ে ধরালেন। তারপর আবার জিজ্ঞেস করলেন, আপনারা আসছেন কোত্থেকে? এবার জবাব দিল দ্বিতীয় যুবকটি। এ সাহেবী পোশাক পরা নয়, কিন্তু এরও বেশবাসে যথেষ্ট পারিপাট্য আছে। তাছাড়া এই লোকটির একটা বিশেষত্বও এতক্ষণে গণেশের চোখে পড়ল। মস্ত জোয়ান, পাতলা সিল্কের পাঞ্জাবির নিচে তার শরীরের লোহার মতো মাসলগুলো ফুলে ফুলে উঠেছে। মাথার চুলগুলো কড়া, তামাটে, গাল দুটো ভাঙা, চোয়ালের হাড় খড়ের মতো খাড়া হয়ে আছে। মুখের হাঁকড়াটা যেন একটু বেশি বড়। সব মিলিয়ে যেন একটা ভয়ানক চেহারার বুলডগের আদল আসে। প্রথম লোকটির চাইতে এর বয়সও একটু বেশি মনে হলো। গম্ভীর গমগমে গলায় সে বলল, কলকাতা থেকে আসছি। কলকাতা? তা এখানে কি কাজ? কোথায় যাবেন? দাঁড়ান, ব্যস্ত হবেন না। দ্বিতীয় লোকটি সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেশ রহস্যমণ্ডিত হাসি হাসল। কাছাকাছি কোথাও ডাকবাংলা আছে বলতে পারেন? আছে, সুন্দরপুরে, মাইল 5 দূরে হবে। সুন্দরপুর? নতুন লোক দুটি যেন একসঙ্গে চমকে উঠল। সাহেবী পোশাক পরা যুবকটি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে খানিকক্ষণ অন্য মনস্কের মতো তাকিয়ে রইল বাইরের দিকে। বলল, না, সেখানে চলবে না। এই ওয়েটিং রুমেই আমরা দিন কয়েক কাটাতে চাই। কি বলেন গণেশবাবু? গণেশবাবু বিব্রত হয়ে বললেন, তা কেমন করে হবে?
রেল কোম্পানির আইন আছে তো একটা, থাকতে দেবে কেন? দ্বিতীয় লোকটি সশব্দে হেসে উঠল। বাইরে ট্রেন দুটো অনেকক্ষণ আগেই স্টেশন ছাড়িয়ে চলে গেছে। দুপুরের রোদে ঝাঁ ঝাঁ করছে নির্জনতা। তার হাসির শব্দে চারদিকে স্তব্ধতা যেন দুলে উঠল। আইন আপনাকে কিছু বলবে না, আমরাও আইনের তাগিদেই এসেছি। পুলিশের লোক আমরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। গণেশবাবু সভয়ে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, তাই নাকি? মাফ করবেন, বুঝতে পারিনি। কিছু মনে করবেন না স্যার। প্রথম যুবকটি বলল, না না, মনে করব কেন? আপনাকে আমাদের চাই। একটা অত্যন্ত গুরুতর ব্যাপারে আপনি আমাদের হেল্প করবেন। একটা সাসপেক্টেড খুন, প্রচুর টাকা চুরি এবং তার সঙ্গে কিছু রাজনৈতিক গণ্ডগোল। সব মিলিয়ে জিনিসটা পুলিশ বিভাগে মস্ত একটা গোলকধাঁধা হয়ে আছে। আপনি আমাদের সাহায্য করবেন নিশ্চয়ই? গণেশবাবুর ঘাম ছুটে গেল। সাসপেক্টেড খুন, প্রচুর টাকা চুরি এবং রাজনৈতিক গণ্ডগোল। ভয়ে তাঁর তোতলামি বেরিয়ে গেল। আমি কি সাহায্য করব? সে আমরা দেখব, ভাবনার কোনো কারণ নেই আপনার। যদি কাজটা করে ফেলতে পারি, আপনিও পুরস্কারের অংশ পাবেন। পুরস্কারের অংশ? সঙ্গে সঙ্গে গণেশবাবু শিউরে উঠলেন। পুরস্কার? কালো হাতও তাঁকে বলে গেছে পুরস্কার দেবে, কিন্তু পুরস্কারের নমুনা যা দেখা যাচ্ছে, এখন ব্রহ্মতালু ফুঁড়ে প্রাণটা বেরিয়ে না গেলেই তিনি বাঁচেন। উফ, গোমেজ, হতভাগা গোমেজ। তার জন্যেই না তাকে আজ এই দুর্বিপাক ভোগ করতে হচ্ছে। গণেশবাবু দাঁড়িয়ে রইলেন। সাহেবী পোশাক পরা যুবকটি বলল, আমাদের পরিচয়টাও আপনার জানা দরকার। আমি এ লাইনে ইন্সপেক্টর, অনাদি ঘোষাল আমার নাম। আর ইনি বিরিঞ্চি চক্রবর্তী, আমার সহকর্মী। গণেশবাবু এতক্ষণে যেন কথা খুঁজে পেলেন। তাহলে আপনাদের খাওয়া দাওয়ার বন্দোবস্তটা? কিচ্ছু ব্যস্ত হবেন না, আমাদের সঙ্গে চাল, ডাল, আলু আর কুকার আছে, ওতেই চলে যাবে। আপনি একটু জলের বন্দোবস্ত? না না, সে কি হয়? হনহন করে গণেশবাবু চলে গেলেন। ভয়, অস্বস্তি আর অশান্তিতে তার সমস্ত মনটা কলাপাতার মতো কাঁপছে। গণেশবাবু বেরিয়ে যেতে অনাদি আর বিরিঞ্চি ঘন হয়ে বসল। অনাদি বলল, কেমন দেখলে হে ভদ্রলোককে? বিরিঞ্চি চট করে উঠে গেল। একবার মুখ বাড়িয়ে দেখে নিল কেউ আছে কিনা। তারপর দরজাটা বন্ধ করে ফিরে এলো অনাদির কাছে। গণেশবাবুর কথা বলছিলে তো? লোকটা একেবারে গবেট। কাজ হবে? অনায়াসে। মাথায় কাঁঠাল তো দূরের কথা, নারকেল আছড়ে ভাঙলেও টু করবে না। এক ঢিলে দু পাখি মারতে হবে। শেয়ারে অন্তত 5,000 করে আমাদের পাওয়া উচিত, কি বলো? নিশ্চয়ই। আর মেল ট্রেন থেকে যা পাওয়া যায় সেটা উপরি। অনাদি আর একটা সিগারেট ধরালো। চিন্তিত মুখে বলল, কিন্তু বড্ড দুঃসাহসিক হচ্ছে। শেষ রক্ষা করতে পারলে হয়। তাছাড়া আমার মনে হয় শ্রীমন্ত রায় বেঁচে আছে। অসম্ভব। আমার সামনেই সে ছোড়া খেয়ে পড়ে গিয়েছিল মাটিতে, রক্তে ভেসে গিয়েছিল সব। আর বেঁচে যদি থাকে তাতেই বা ক্ষতি কি? 50 রাউন্ড করে রিভলভারে গুলি আছে আমাদের, ভুলো না। বিরিঞ্চি রাক্ষসের মতো হেসে উঠল। পরক্ষণেই বাইরে থেকে তেমনি একটা হাসির প্রতিধ্বনি। অনাদি আর বিরিঞ্চি একই সঙ্গে লাফিয়ে উঠল দুজন। মুহূর্তের মধ্যে পকেট থেকে একটা রিভলভার বার করল বিরিঞ্চি। দুজনের মুখ থেকেই সমস্বরে বেরোলো, কে হাসলো অমন করে? সবেগে দুজনে বেরিয়ে এলো ঘর থেকে। ছায়ের মতো বিবর্ণ হয়ে গেছে তাদের চেহারা।
নির্জন স্টেশন। দুপুরের রোদে তার কাঁকর আর লাইনের ইস্পাত জ্বলছে। ওপাশে ঢালু জমিতে যতদূর চোখ যায় বিল আর জঙ্গল। স্টেশন মাস্টারের ঘরে লোক নেই, শুধু একটা রেলের কুলি প্ল্যাটফর্ম ঝাঁট দিচ্ছে মন দিয়ে। বুড়ো মানুষ, মাথার চুলগুলো সাদা, এত নির্বিকার যে বিরিঞ্চি বাঘের মতো গলায় ডাকল, এই কুলি। কুলিটা দাঁড়িয়ে উঠে একটা সেলাম ঠুকল, বলল, কে হুকুম হুজুর? কে এখানে হাসলো? কই নেই হুজুর। কই নেই? না হুজুর। হাসি শোনোনি? নেই হুজুর। আপনকা ভুল হুয়া হোগা। ভুল হুয়া হোগা। দুজনেই সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল কুলিটার দিকে। ভুল হবে দুজনেরই একসঙ্গে? তা কেমন করে সম্ভব? তবে কি প্রতিধ্বনি? কিন্তু তোমার নাম কি? গিরিধারী হুজুর। আজ 10 বছরের বেশি হলো এই স্টেশনে আছি। আচ্ছা যাও। সেলাম হুজুর। ঝাঁটাটা তুলে নিয়ে গিরিধারী চলে গেল। ওয়েটিং রুমের বাইরে অনাদি আর বিরিঞ্চি ওর মুখের দিকে তাকিয়ে রইল। পাথরের গড়া মূর্তির মতো ভাষা জোগাচ্ছে না। মিনিট 5 প্ল্যাটফর্মে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অনাদি আর বিরিঞ্চি। দুজনেই কি একই সঙ্গে ভুল শুনল? তাও কি সম্ভব? সিল্কের পাঞ্জাবির নিচে হুলো বেড়ালের মতো বিরিঞ্চির মাংসল পেশল শরীরটা ফুলে ফুলে উঠছে। হাতের মুঠোর মধ্যে রিভলভারটা কেমন একটা শব্দ করল, যেন দাঁত কড়কড় করছে। যাকে সামনে পাবে চিবিয়ে খেয়ে ফেলবে তাকে। অনাদির মুখটা যেন পাঙাশ হয়ে গেছে, হাঁটু দুটো কাঁপছে ঠকঠক করে। ফিসফিস করে অনাদি বলল, ও কে হাসলো? শ্রীমন্ত রায়। কিন্তু বিরিঞ্চি নিজেকে সামলে নিল। হঠাৎ অনাদির কাঁধে মস্ত বড় থাবড়া দিল একটা। খেপেছ তুমি? যে লোক আমার সামনে মরে গেছে সে এখানে আসবে কেমন করে? কিন্তু সত্যি মরেছে তো? বিরিঞ্চি যেন ধমক দিয়ে উঠল, ওসব কি কুসংস্কার তোমার? মরেনি তো মরেনি, তাই বলে সে এখানে এসে জুটবে কেমন করে? তাহলে ও হাসি কার? কোনো পাগল টাগলের হবে বোধ হয়। বোধ হয়। মনের দিক থেকে এছাড়া সান্ত্বনা পাওয়ার কিছু ছিল না। মেঘের মতো মুখ নিয়ে দুজনে ওয়েটিং রুমে ঢুকল। বিরিঞ্চির সমস্ত কপাল চিন্তায় রেখায়িত হয়ে উঠেছে। অনাদির চেহারায় এখনও স্বাভাবিকতা ফুটে ওঠেনি। ঘরে ঢুকে অনাদি ডেক চেয়ারটায় গা এলিয়ে দিয়ে ক্লান্তের মতো শুয়ে পড়ল। আর বিরিঞ্চি একটা টেবিলের ওপর পিঠ খাড়া করে বসে কি যেন চিন্তা করতে লাগলো। বাইরে রোদ ঝাঁ ঝাঁ করছে। লাইনের পাশে টেলিগ্রাফের তারে একটা শঙ্খচিল চ্যাঁ চ্যাঁ করে উঠল। ভারী অলক্ষণে ডাক। রঙ্কিনী কালীর থানের ওপরে ঝাঁকড়া বটগাছটা অন্ধকার করে দাঁড়িয়ে বাতাসে তার পাতাগুলো ঝরঝর করছিল। নিরুত্তরে দুজনে দুটো সিগারেট ধরালো। হাসির কথাটা মন থেকে মুছে ফেলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনাদি বলল, আমার ভাই ভালো লাগছে না একটুও। বিরিঞ্চি সুকুঞ্চিত করল, কেন? মনে হচ্ছে সুবিধে হবে না, বিপদে পড়ব। বিপদ? বিরিঞ্চি সোজা হয়ে উঠে দাঁড়ালো। দুটো রিভলভার আর 200 কার্তুজ আছে সঙ্গে। এই মেডোর দেশে এসেও যদি কাজ গুছিয়ে নিতে না পারি, তাহলে মানুষ হয়ে জন্মেছি কেন বলতে পারো? অনাদি গম্ভীর হয়ে রইল। নির্জন স্টেশনের ওপরে দুপুরের রোদ জ্বলছে। চোখের সামনে দেখা যাচ্ছে
লাইন পেরিয়ে একটা ঢালু জমি প্রসারিত হয়ে গেছে দিগন্ত পর্যন্ত। তার ওপর জঙ্গল আর জঙ্গল, কালো কালো ডানা আকাশে মেলে দিয়ে উড়ে চলেছে শামকল পাখির ঝাঁক। হাতে রিভলভারটা নিয়ে বিরিঞ্চি খেলা করতে লাগলো। একবার তাকালো বাইরের দিকে, বলল, হাতে দুটো কাজ এখন। নিতাই সরকারের কাছ থেকে 10,000 টাকা আদায় করতে হবে। 2 নম্বর মেল ট্রেন। অনাদি বলল, 3 নম্বর কাজেরও দেখা পাবে। মনে করো যদি শ্রীমন্ত রায় এসে সামনে দাঁড়ায়, বলে, হ্যাং ইয়োর শ্রীমন্ত রায়। বাঘের মতো গর্জন করে বিরিঞ্চি মাটিতে দাঁড়িয়ে পড়ল। বলল, আসুক এই রিভলভারের মুখে। কিন্তু এবারেও বিরিঞ্চির কথা শেষ হলো না। সমস্ত স্টেশনটা কাঁপিয়ে হঠাৎ একটা প্রচণ্ড অট্টহাসির ঝড় উঠল। হো 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 হো। অমানসিক, নৃশংস আর ভয়ঙ্কর হাসি। সে হাসিতে এই দিনে দুপুরেও দুজনের গায়ের লোম খাড়া হয়ে গেল সজারু কাঁটার মতো। চকিত হয়ে দুজনে পিছন ফিরে তাকালো। যা দেখল তা বিশ্বাস করবার মতো নয়। ওয়েটিং রুমের কাঁচের জানালার পাল্লার ওপর থেকে নক্ষত্র গতিতে একখানা হাত সরে গেল। সে হাত সাধারণ মানুষের হাতের প্রায় দ্বিগুণ। তার রং কালির মতো কালো, রোমশ, কর্কশ আর ভয়ঙ্কর। বিস্ফারিত চোখ মেলে দুজনে তাকিয়ে রইল সেদিকে। পরক্ষণে আর একটা আতঙ্কের উপর আতঙ্ক। খোলা জানলা দিয়ে প্রকাণ্ড একটা সাদা গোলার মতো কি ছিটকে এলো ওদের দিকে, ক্র্যাশ করে আছড়ে পড়ল মাটিতে। তারপর ঘরময় গড়িয়ে গেল ফুটবলের মতো। একটা নরমুণ্ড, তার বিকট দাঁতগুলো ছড়কুটে আছে, যেন কামড়াতে চায়। আর তার সঙ্গে আঁটা একটা সাদা কাগজ, তার ওপরে প্রকাণ্ড একখানা হাতের ছাপ, রক্তমাখা হাতের ছাপ। মাত্র কয়েক মুহূর্ত, তারপরেই জানালার দিকে পাগলের মতো ছুটে গেল বিরিঞ্চি। বাইরে হাত বাড়িয়ে ট্রিগার টিপল রিভলভারের। গ্রুম গ্রুম। সমস্ত স্টেশনটা থরথর করে উঠল। আর দূরে প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে নিবিষ্ট মনে খৈনি টিপতে লাগল গিরিধারী। 5 মিনিটের মধ্যে সমস্ত লোক জমা হয়ে গেল ওয়েটিং রুমে। অনাদি মূর্ছিতের মতো বসে পড়েছে ডেক চেয়ারে। তার মাথাটা যেন কুমোরের চাকার মতো বোঁ বোঁ করে ঘুরছে। কিন্তু বিরিঞ্চি অত সহজে বিচলিত হয়নি। শুধু মুহূর্তের জন্যে তার শরীরটা কেমন করে উঠেছিল, কিন্তু নিজেকে সামলে নিয়েছে। বোঝা যাচ্ছে শত্রু আছে কাছাকাছি, কিন্তু সেজন্যে পিছিয়ে গেলে চলবে না। 200 রাউন্ড কার্তুজ তারা এনেছে রিভলভারে ব্যবহার করার জন্যে। ওয়েটিং রুমে লোক জড়ো হওয়ার আগেই সে মরার মাথাটা থেকে কাগজখানা খুলে নিল। নিঃশব্দে সেটাকে পুরল নিজের পকেটে। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হই হই করতে করতে ছুটে এলেন গণেশবাবু, স্টেশনের ছোকরা বুকিং ক্লার্ক রহমান আর পানিপাড়ে রাম সিং। গণেশবাবুর অবস্থা দেখলে দুঃখ হয়। স্নানের উদ্যোগ করছিলেন ভদ্রলোক। হাতে গাড়, কানে পৈতে, পরনে গামছা। সেই অবস্থাতেই ছুটে এসেছেন তিনি। মোটা মানুষ, এমনিতেই হার্ট দুর্বল। এই দিন দুপুরে রিভলভারের দুটো আকাশ ফাটানো শব্দে তাঁর বুকের মধ্যে যে কেমন করছে সে তিনিই কেবল জানেন। কি হয়েছে, ব্যাপার কি? সমস্বরে সকলের প্রশ্ন। অনাদি কোনো কথা বলতে পারল না। জবাব দিল বিরিঞ্চি। আঙুল বাড়িয়ে বলল, ওইটে দেখুন।
সর্বনাশ, মরার মাথা! তিনজনেই লাফ দিয়ে দরজার দিকে সরে গেল আতঙ্কে। সবচাইতে প্রচণ্ড লাফ দিলেন গণেশবাবু। অমন মোটা শরীর নিয়ে অত বড় লাফ তিনি যে কি করে দিলেন, এ এক আশ্চর্য ব্যাপার। তাঁর সেই লক্ষ্যদান দেখলে ক্যাঙারুরও লজ্জা হতো। হাতের গাঁটটা ঠাঁই করে গিয়ে লাগলো পানি পাড়ে রামসিংয়ের কপালে। সেও আয় 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 দুদ্দা বলে মেঝেতে বসে পড়ল। মিনিটখানেক পরে একটু সামলে নিল সকলে। কাঁপা গলায় গণেশবাবু বললেন, ওটা কি করে এলো? বিরিঞ্চি সংক্ষেপে উত্তর দিল, জানালা দিয়ে। জানালা দিয়ে? কোনো লোকজন? না, ডেক চেয়ারে বসে এতক্ষণ পরে সাড়া দিল অনাদি। দুটো ঘোলাটে চোখ মেলে বলল, শুধু একখানা হাত, যেমন বিশ্রী কালো তেমনি ভয়ঙ্কর, একখানা কালো হাত। গণেশবাবুর বুকের রক্ত চনচন করে উঠল। হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। রামসিং তার ব্যথাটা সামলে নিয়ে বলল, রাম রাম। গণেশবাবুর কাঁপা হাত আবার ধাক্কা লাগলো রামসিংয়ের হাঁটুতে। আয় হো দাদা, মর গেই রে। আর এক লাফে রামসিং বাইরে চলে গেল। গাড়টার গতিবিধি তার সুবিধাজনক মনে হচ্ছিল না। রহমান বলল, দিন দুপুরে ভূত, এ হতেই পারে না। বিরিঞ্চি বলল, নিশ্চয়ই না, এ কোনো বদলোকের কাজ। ভালো কথা, আপনাদের স্টেশনের পয়েন্টসম্যান গিরিধারীকে একবার ডাকুন তো। গিরিধারী? গণেশবাবু সবিস্ময়ে বললেন, তাকে কেন? বিরিঞ্চি কঠিন গলায় বলল, ডাকুন না, দরকার আছে। কিন্তু স্টেশনে গিরিধারীকে পাওয়া গেল না। এদিক ওদিক খুঁজে এসে রহমান বলল, কোয়ার্টারে চলে গেছে। হাতের মুঠোর মধ্যে রিভলভারটা শক্ত করে ধরে বিরিঞ্চি বললেন, অনাদি, তুমি ঘর পাহারা দাও, আমি একবার গিরিধারীর সঙ্গে মোলাকাতটা করে আসি। অনাদি বিহবল চোখে তাকিয়ে রইল, কোনো জবাব দিল না। তিনজনে প্ল্যাটফর্ম পেরিয়ে গিরিধারীর কোয়ার্টারের দিকে চলল। বিরিঞ্চি আগে আগে। প্রখর সূর্যের আলোয় জ্বলতে লাগলো তার খাড়া চোয়াল আর আগুনের মতো চোখ। হাতের মুঠোর মধ্যে রিভলভারের ইদোটা ক্রমেই গরম হয়ে উঠতে লাগলো। আর গণেশবাবুর মনে হতে লাগলো তাঁর চারপাশে একখানা অলক্ষ্য কালো হাত ঘুরে বেড়াচ্ছে। যখন তখন সে তার ভয়ঙ্কর থাবাটা ক্যাঁক করে তার গলায় বসিয়ে দিতে পারে। হৃৎপিণ্ডের ভেতর তখন থেকে ধড়াস ধড়াস করছে। আচমকা হার্ট ফেল করে বসবেন না তো গণেশবাবু? একটা ছোট তামাকের ক্ষেত পেরিয়ে গিরিধারীর কোয়ার্টার। সামনে খুঁটোয় বাঁধা একটা গরু জাবনা চিবোচ্ছে। জনমানুষ কোথাও নেই। গিরিধারী, গিরিধারী! কোনো সাড়া পাওয়া গেল না। অসহিষ্ণু হয়ে গণেশবাবুর দরজায় ধাক্কা দিলেন। এই বেটা, করছিস কি? মরে আছিস নাকি ঘরের ভেতর? গণেশবাবুর ধাক্কার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দুফাক হয়ে গেল। আর পরক্ষণেই সকলের চোখে পড়ল একটা দড়ির খাটিয়ার ওপরে একজন লোক পড়ে আছে। তার হাত মুখ শক্ত করে কাপড় দিয়ে বাঁধা, চোখ দুটো অস্বাভাবিক বিস্ফারিত, আর তার বাঁধা মুখের ভেতর থেকে গোঁ গোঁ করে একটা যন্ত্রণার চাপা শব্দ বেরিয়ে আসছে। গিরিধারী যা বলল তা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার। আপ আর ডাউন গাড়ি ক্রসিং হওয়ার পরে সে কোয়ার্টারে ফিরে আসে। ভারী খিদে পেয়েছিল তার। সকালে রান্না করে রেখে গিয়েছিল। ভেবেছিল ফিরে গিয়ে নিশ্চিন্তে খাবারটা খেয়ে নেবে। কিন্তু দুগ্রাস ভাত মুখে দিতেই তার কি যে হলো সে জানে না। হঠাৎ মাথাটা বোঁ করে ঘুরে উঠল। তারপর সব অন্ধকার।
যখন জ্ঞান হলো সে দেখল এই খাটিয়াটার সঙ্গে কে তাকে শক্ত করে বেঁধে রেখে গেছে। তার গায়ে যে কোম্পানির পোশাক ছিল তাও উধাও। আমি পুলিশের লোক, আমার কাছে সত্য কথা বলবে। তাহলে বেলা 12টার সময় তুমি প্ল্যাটফর্ম ঝাঁট দিচ্ছিলে না? না হুজুর। হঠাৎ একটা হাসির শব্দ তুমি শুনতে পাওনি? না হুজুর। বিরিঞ্চি আর কথা বাড়ালো না। গণেশবাবুকে বলল, চলুন, হয়েছে। গণেশবাবু যেমন ভীত তেমনি আকুল হয়ে উঠেছিলেন। হাঁফাতে হাঁফাতে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝবার দরকার নেই। বিরিঞ্চি যেন তীব্রভাবে একটা ধমক দিল। আপনি শুধু মুখ বুজে চুপ করে থাকুন। অনেক রহস্য আছে এর ভেতরে। যদি কোনো কথাবার্তা বলেন তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে, বুঝেছেন? আজ্ঞে হ্যাঁ। শুকনো ঠোঁটটা চেটে গণেশবাবু জবাব দিলেন, আমি কোনো বিপদে পড়ব না তো? বলা যায় না তা, তবে আপনি চুপ করে থাকলে সেটাই নিরাপদ হবে। হ্যাঁ, বলা যায় না। গণেশবাবুর বুকের ভেতরটা ডাঙায় তোলা মাছের মতো ধড়ফড় করে খাবি খেতে লাগলো। মনের সামনে এখনো ভাসছে অন্ধকার রাত্রিটার ছবি। দরজার হাতলের ওপরে একখানা ভয়ঙ্কর কালো হাত, তারপর মরার মাথা, বিরিঞ্চির পিস্তলের শব্দ আর গিরিধারীর দুর্গতি, সব মিলে কি যে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে গণেশবাবু তা কল্পনাই করতে পারলেন না। হতভাগা গোমেজ! কি কুক্ষণেই ভাদুরী মশায়ের আমের ওপর তার নজর পড়েছিল। এখন তার ঠেলা সামলাতে প্রাণ যায়। না, চাকরি ছেড়ে দিয়ে ঘরের ছেলে ঘরেই ফিরে যাবেন তিনি। প্রাণ আগে না চাকরি আগে? বিরিঞ্চির মাথার ভেতর তখন ধু ধু করে আগুন জ্বলছে। সেও কিছু বুঝতে পারছে না। এ কি করে হলো? এ কেমন করে সম্ভব? নিজের চোখে সে দেখেছে মেঝের ওপর উপুর হয়ে পড়ে আছে শ্রীমন্ত রায়, রক্তে ভেসে যাচ্ছে। নিখুঁতভাবে ছোড়ার ঘাটা যে তার বুকে লেগেছিল তাতেও সন্দেহ নেই। তবে বিরিঞ্চি মুঠোর মধ্যে শক্ত করে রিভলভারটা চেপে ধরল। তবে এ কি ব্যাপার? অনাদিকে আশ্বাস দিয়েছে বটে, কিন্তু ও হাসি যে শ্রীমন্ত রায়ের তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, নিঃসন্দেহে শ্রীমন্ত রায়। কিন্তু শ্রীমন্ত রায় কেমন করে আসবে এখানে? তাহলে এটা কি কোনো ভৌতিক ব্যাপার? একটা অশরীরী আত্মা? গায়ের ভেতর শিরশির করে শিউরে গেল। কিন্তু না, নিজেকেই একটা ধমক দিল বিরিঞ্চি। ভূত টুত ওসব নিতান্ত গাঁজাখুরি, ছেলে ভোলানো ব্যাপার। ভূতে বিশ্বাস করে না বিরিঞ্চি। তাছাড়া এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে গিরিধারীকে খাটিয়ার সঙ্গে বেঁধে রেখে একটা লোক গিরিধারী সেজে তাদের ওপর বেশ একচাল চলে গেল। এবং সে লোক যে শ্রীমন্ত রায় এ কথা বিরিঞ্চি কাগজে কলমে লিখে দিতে পারে। অতএব আর দেরি করা চলবে না। যা করার আজকের রাত্রের মধ্যেই শেষ করে ফেলতে হবে। বেশ বোঝা যাচ্ছে শিকার নিতাই সরকার, আর শিকারী দুজন, বিরিঞ্চি আর শ্রীমন্ত রায়। দেখা যাক কে জেতে। মুখের ভেতরে দাঁতগুলো কড়মড় করে উঠল বিরিঞ্চির। দুটো চোখ আগুনের দুটো গোলার মতো ধকধক করে জ্বলতে লাগলো। রাত অন্ধকার। আকাশে মেঘ জমে আছে, তার তলায় ডুব দিয়ে তারাগুলো মিলিয়ে গেছে দৃষ্টির বাইরে। স্টেশনের আলোটা মিটমিট করে জ্বলছে, কিন্তু তাতে দুহাত দূরের অন্ধকারও আলো হয়ে উঠছে না। আর ওপারের ঢালু বিলের বুক থেকে তেমনি সনসন সনসন হাওয়া দিচ্ছে। সমস্ত পরিবেশটাই যেন কেমন অস্বস্তিকর
আর অস্বাভাবিক। একটু পরেই মেল ট্রেন আসবে। আশেপাশে 2-3টে পোস্ট অফিস থেকে কতগুলো মেল ব্যাগ এসে জমে আছে। সেগুলো তুলে দিয়ে নতুন ব্যাগ নামাতে হবে। রাতে আর রানার যাবে না, সেগুলো জমা থাকবে স্টেশনে। রহমান খেতে গেছে। বাইরে বসে আছে গিরিধারী, ঠিক কালকের রাতটার মতো। গণেশবাবু ভাবছিলেন, এই শান্ত নির্বোধ স্টেশনটায় এই 24 ঘন্টার মধ্যে কত কী যে ঘটে গেল। কালো হাত থেকে আরম্ভ করে গিরিধারীর এই দুর্গতি পর্যন্ত সবই একটা রহস্যের সূত্রে গাঁথা। গণেশবাবুর ভয় করছিল, কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছিল যে এর ভেতর নিশ্চয়ই কোনো লোকের শয়তানি আছে। বিশেষ করে বিরিঞ্চি আর অনাদিকে তাঁর এতটুকুও ভালো লাগছে না। বলল ওরা নাকি আইবির লোক, কিন্তু ভাবভঙ্গি দেখে গণেশবাবুর কেমন সন্দেহ জাগছে। ওদের ভঙ্গি ঠিক ভালো লোকের মতো নয়, কেমন যেন। গণেশবাবু থানায় খবর পাঠাতে চেয়েছিলেন, কিন্তু বিরিঞ্চি তা হতে দেয়নি। বলছে যে তাতে নাকি কাজের ক্ষতি হবে। কিন্তু পুলিশের লোকের কাজের কি ক্ষতি হবে তা গণেশবাবু বুঝতে পারলেন না। না, তিনি টেলিফোন করে সদর স্টেশনে খবর দেবেন। সেখান থেকে তারা যা খুশি করুক। শেষে একটা অঘটন ঘটলে তাঁর কাঁধের ওপর যে সমস্ত দায়িত্বটা এসে খাঁড়ার মতো নেমে পড়বে, তা তিনি কিছুতেই হতে দেবেন না। গোমেজের পাল্লায় পড়ে তাঁর সে শিক্ষা হয়ে গেছে। ঢং করে 9:30 বাজল, আর সঙ্গে সঙ্গেই ওদিকে ঝনঝন ঝনঝন করে সাড়া উঠল টেলিফোন থেকে। 9:40-এ ডাকগাড়ি আসবে, তারই সূচনা। স্টেশনে যাত্রী বেশি নেই। যে 2-4 জন আছে তাদের আগেই টিকিট দেওয়া হয়ে গেছে। টেলিফোন ধরে খানিকক্ষণ সাংকেতিক ভাষায় আলাপ করলেন গণেশবাবু। তারপর বললেন, ঘন্টি লাগা গিরিধারী, সিগন্যাল দে, গাড়ি আসছে। ঠিক আছে হুজুর। হাতের লাল নীল লণ্ঠনটা তুলে নিয়ে গিরিধারী সিগন্যাল দিতে গেল। কয়েক মিনিটের মধ্যেই অন্ধকারের ভেতর থেকে উড়ে এলো আলোকের ঝড়। ডাকগাড়ি এসে 2 মিনিটের জন্যে দম নিল মানিকপুরে। খানিকক্ষণ হইচই, যাত্রীদের উঠানামা, এর মধ্যেই মেল ব্যাগ নামানো হয়ে গেল। স্টেশন যখন আবার নিঃসাড় আর নিঝুম হয়ে গেল, তখন রাত 10টা। 10:30 থেকে রহমানের ডিউটি। এই আধ ঘন্টা সময়টুকু ভালোই ভালোই কেটে গেলে হয়। মেল ব্যাগগুলো ছোট একটা ঘরের ভেতর বন্ধ করে ভালো করে তালা চাবি দিয়ে গণেশবাবু চেয়ারে এসে বসলেন। তারপর বিড়ি ধরালেন একটা। হঠাৎ মনে পড়ল, এখানকার ব্যাপারটা সদরে জানানো দরকার। গণেশবাবু টেলিফোনটা তুলে নিলেন, আর সেই মুহূর্তেই পিস্তলের শব্দে স্টেশনটা থরথর করে কেঁপে উঠল। গণেশবাবুর কাঁপা হাত থেকে রিসিভারটা ঠক করে টেবিলের ওপর পড়ে গেল। টলতে টলতে ঘরের মধ্যে চলে এলো গিরিধারী। ঘরের বড় আলোটাই গণেশবাবু যা দেখলেন তাতে তাঁর দম আটকে আসার উপক্রম হলো। গিরিধারীর বুকের বাঁ পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার নীল উর্দি লাল হয়ে গেছে রক্তে। এক হাতে ক্ষত চিহ্নটাকে চেপে ধরে গিরিধারী মেঝের ওপর পড়ে গেল। অমানসিক ভয়ে গণেশবাবু চেঁচিয়ে উঠলেন, গিরিধারী, এ কি? কিন্তু তার কথাটাও শেষ হতে পেল না। খোলা দরজাপথে 2টি মূর্তি এসে দেখা দিয়েছে। 2টি মূর্তি, পিশাচের মতো জ্বলছে তাদের চোখ। তাদের 2 হাতে 2টি পিস্তল গণেশবাবুর বুক লক্ষ্য করে উদ্যত হয়ে আছে, যেন এই মুহূর্তে তাকে গুলি করবে।
আর্তনাদ করে গণেশবাবু বললেন, বিরিঞ্চি বাবু, অনাদি বাবু, আপনারাই শেষে গিরিধারীকে? হ্যাঁ, আমরাই গিরিধারীকে খুন করেছি। দরকার হলে আপনাকেও খুন করব। বাঘের মতো চাপা গলায় হিংস্র গর্জন করে বিরিঞ্চি জবাব দিল। গণেশবাবুর মুখ দিয়ে অব্যক্তভাবে বেরুল, কেন? চুপ, কোনো কথা নয়। তোমাকে মেরে আমাদের লাভ নেই। তোমরা দুজন ছিলে, আমাদের কাজের অসুবিধে হতে পারত, তাই একটাকে নিকেশ করে দিয়েছি। দুটো উদ্ধত রিভলভারের মুখে দাঁড়িয়ে ঘামে গণেশবাবুর সর্বাঙ্গ ভিজে যেতে লাগলো। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন পাথর হয়ে গেছে তার। চাবি দাও শিগগির। অনাদি পাগলা শেয়ালের মতো খেঁকিয়ে উঠল। কিসের চাবি? যে ঘরে ডাকের ব্যাগ রেখেছ সেই ঘরের। গণেশবাবুর কথা বলবার শক্তি যেন লোপ পেয়েছে। তিনি শুধু নিঃশব্দে আঙুল বাড়িয়ে টেবিলের ওপরকার চাবির গোছাটা দেখিয়ে দিলেন। অনাদের পিস্তলটা তেমনি গণেশবাবুর দিকে মুখ করে আছে। বিরিঞ্চি একটা থাবা দিয়ে চাবিগুলো তুলে নিল। আতঙ্ক বিহবল আচ্ছন্ন দৃষ্টির সাহায্যে গণেশবাবু স্পষ্টই দেখতে পেলেন বুনো জানোয়ারের ক্ষুধিত মুখের মতো একটা উগ্র লোভ বিরিঞ্চি আর অনাদির চোখে মুখে প্রত্যক্ষ হয়ে উঠেছে। কোন চাবি? শিগগির বলে দাও, আমাদের সময় নেই। ওই তো বড় পেতলেরটা। এইবার হঠাৎ পিশাচের মতো হেসে উঠল বিরিঞ্চি। সেই হাসিতে অনাদিও যোগ দিল। পাগলা শেয়ালের গোঙানির মতো সে টেনে টেনে হাসতে লাগল। বিরিঞ্চি বলল, শোনো গোবর গণেশ, তোমাকে আমরা খুন করব। কেন? গণেশবাবু শেষ চেষ্টায় নিজেকে সংযত করলেন। বিপদের সময় অতি বড় কাপুরুষের বুকেও সাহস জেগে ওঠে। গণেশবাবুরও তাই হলো। গণেশবাবু বললেন, আমি চাবি তো দিয়েছি, কিন্তু তুমি আমাদের মুখ চেনো। সে তো রহমান চেনে, রামসিংহ চেনে। সকলকেই সাবাড় করব এবং আজ রাত্রেই করব। যেটুকু শক্তি মনের ভেতর জেগে উঠেছিল সেটুকু লোপ পেয়ে গেল নিঃশেষে। এরা খুনে, এরা ডাকাত। গণেশবাবু কেঁদে উঠলেন, টাকা নিয়ে যাও, আমাকে বাঁচাও। আবার অনাদি আর বিরিঞ্চি তেমনি অমানসিকভাবে হাসতে শুরু করল। বাঁচাতে পারতাম, কিন্তু উপায় নেই, তাহলে আমরাই বিপদে পড়ব। তোমরা আমাকে মারবেই? নিশ্চয়ই, রেডি হও। ইচ্ছে হলে শেষবারের মতো ভগবানকে ডেকেও নিতে পারো। গণেশবাবুর মনের সামনে ছবির মতো ভেসে গেল তার কলকাতার বাড়ি, বুড়ি মা, স্ত্রী, ছেলে মেয়ে। তারা যখন এই খবর পাবে। শেষ চেষ্টায় গণেশবাবু বললেন, আমাকে বাঁচাও। অনাদির হাতের পিস্তলটা কাঁপতে লাগলো। অসম্ভব। 1, 2। গণেশবাবু চোখ বুঝলেন, কিন্তু অনাদি 3 বলবার আগেই জানালা পথে একটা বিদ্যুতের ঝলক। গ্রুম করে পিস্তলের শব্দ যন্ত্রণায় আর্তনাদ করে অনাদি বসে পড়ল। তারপর আরও শব্দ, আরও আরও। ঝনঝন করে ঘরের আলোটা ভেঙে চুরমার হয়ে গেল। একটা সীমাহীন অন্ধকারে প্লাবিত হয়ে গেল সমস্ত পৃথিবী। বাইরে থেকে উৎকট হাসির তরঙ্গ উঠল। হা 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 হা। অন্তিম চেষ্টায় প্রবল একটা চিৎকার করে গিরিধারীর রক্তাক্ত মৃতদেহের উপরে গণেশবাবু মূর্ছিত হয়ে পড়লেন।